বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিয়মিতভাবে আমাদের আলোচনা থাকবে দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পঞ্চম অধ্যায়ের উপর। আমাদের পঞ্চম অধ্যায় হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দুদিন আগেও এই ক্লাসটি ভিডিও দেখেছো এবং অনেকেই SW করে দিয়েছো। তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পঞ্চম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করেছিলাম, আজকে তার পরবর্তী কিছু অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো আমরা ভিডিওটি দেখে নিই এবং দেখে আমাদের যে বাড়ির কাজগুলো থাকবে সেগুলো অবশ্যই করব। আমরা আজকে পঞ্চম অধ্যায়ে মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলো কী কী সেটা নিয়ে আলোচনা করব। এর আগে মূলধন বাজেটিং কি, মূলধন বাজেটিং কী ধরনের প্রক্রিয়া, মূলধন বাজেটিংয়ের গুরুত্ব, মূলধন বাজেটিংয়ের প্রয়োগ, এগুলো আমরা জেনেছি। নিশ্চয়ই মনে আছে তোমাদের, মূলধন বাজেটিং হচ্ছে একটি মূল্যায়ন প্রক্রিয়া, অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে সম্পত্তিটি লাভজনক হবে কি না তা যাচাই করার প্রক্রিয়াই হচ্ছে মূলধন বাজেটিং। আজকে আমরা আলোচনা করব এই মূলধন বাজেটিংয়ের পদ্ধতি, অর্থাৎ কিভাবে বিনিয়োগটি লাভজনক হবে তা যাচাই করার জন্য আমাদের কতগুলো পদ্ধতি প্রচলিত রয়েছে। সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কি কি পদ্ধতি প্রচলিত রয়েছে? প্রথমত পদ্ধতি রয়েছে গড় মুনাফার হার। গড় মুনাফার হার পদ্ধতি। এরপর রয়েছে পে ব্যাক সময় পদ্ধতি। এরপর রয়েছে নিট বর্তমান মূল্য। নিট বর্তমান মূল্য পদ্ধতি। এবং সর্বশেষ যেটি রয়েছে অভ্যন্তরীণ মুনাফা হার পদ্ধতি। তাহলে এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় আমাদের আসে যে মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টি। তাহলে আমরা জানলাম মূলধন বাজেটিং এর পদ্ধতি হচ্ছে চারটি: গড় মুনাফার হার নির্ণয় পদ্ধতি, পে ব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি, অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। আমাদের নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইতে এই দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা আছে। পরবর্তী ক্লাসে আমরা যখন কলেজে যাব তখন নিট বর্তমান মূল্য পদ্ধতি এবং অভ্যন্তরীণ হার পদ্ধতি সম্পর্কে তোমরা জানতে পারবে। তো আজকে আমরা দুইটি পদ্ধতির প্রথম পদ্ধতি নিয়ে তোমাদের সাথে কথা বলব। আমরা যখন নবম শ্রেণীতে ছিলাম তখনও কিন্তু আমাদের এই অধ্যায়টি ছিল। আজকে আমি বলছি এগুলো তোমাদের রিভিশন আকারে। আমি যদি একটু আলোচনা করি তাহলে তোমাদের সেই আগের কথাগুলো মনে পড়বে এবং তোমরা যদি বইটি পড়ো আশা করছি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো গড় মুনাফার হার পদ্ধতি নিয়ে আমরা আজকে একটু কথা বলি। গড় মুনাফার হার পদ্ধতি, অর্থাৎ গড় মুনাফার হার পদ্ধতিতে কিভাবে আমরা একটি বিনিয়োগ সিদ্ধান্ত দিতে পারি। এখানে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে গড় মুনাফার হার, অর্থাৎ মুনাফার ভিত্তিতে একটা সিদ্ধান্তে আমাদের অবতীর্ণ হতে হয়। আমরা জানি যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি আর্থিক প্রতিবেদন থাকে। এই আর্থিক প্রতিবেদনের তথ্যগুলো নিয়ে মূলত গড় মুনাফার হার পদ্ধতি নির্ণয় করা হয়। আমাদের আর্থিক প্রতিবেদনে যে তথ্য উপাত্তগুলো রয়েছে সেই তথ্য উপাত্তগুলো নিয়ে আমাদের গড় মুনাফার হার পদ্ধতি নির্ণয় করতে হয়। আর্থিক প্রতিবেদনে কি থাকে? মূলধনের কথা বলা থাকে বা বিনিয়োগের কথা বলা থাকে, নিট মুনাফা দেওয়া থাকে। তো আমরা মূলত এই দুটি তথ্য নিয়ে এই গড় মুনাফার হার পদ্ধতি করতে পারি। তাহলে গড় মুনাফার হার পদ্ধতি চলো আমরা একটু জেনে নিই কিভাবে বের করতে হয়। গড় মুনাফার হার পদ্ধতি সূত্র হচ্ছে গড় মুনাফার হার গড় নিট মুনাফা
তাহলে আমরা গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে আমরা পাবো গড় নিট মুনাফার হার গড় বিনিয়োগ গুণন 100। গড় বলতে কি বুঝি? যে প্রাপ্ত কয়েক বছরের তথ্যগুলোকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। তো এখানে প্রশ্নে যখন আমরা যাব তখন আমরা দেখতে পাবো যে বিগত বা আগামী কতগুলো বছরে, আর আমরা জানি মূলধন বাজেটিং এগুলো হচ্ছে অনুমান নির্ভর তথ্য, অর্থাৎ আমরা যে কাজগুলো ভবিষ্যতে করব সেখান থেকে একটা আনুমানিক তথ্যপত্র নিয়ে কাজ করব। আমরা আশা করবো যে আগামী কয়েক বছর, 3 বছরে বা 4 বছরে নিট মুনাফার পরিমাণ এই পরিমাণ হবে। তাহলে যে কয়েক বছরের মুনাফাটা আমরা নিব, মুনাফাকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় নিট মুনাফা পেয়ে যাব। আর এই প্রকল্পটি শুরু করার জন্য একটি বিনিয়োগ থাকে বা একটি মূলধন থাকে, সেই মূলধনকে 2 দ্বারা ভাগ করলে গড় বিনিয়োগ পেয়ে যাবে। এটা হচ্ছে সূত্র। তাহলে নিট মুনাফাকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করে গড় নিট মুনাফা পাবো, আর বিনিয়োগকে বা প্রাথমিক বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করলে গড় বিনিয়োগ পাবো, এবং শতকরা হার প্রকাশ করার জন্য 100 লিখব। এখানে যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের গড় মুনাফার হার, এবং এই গড় মুনাফার হারের উপর একটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে যে তার প্রকল্পটি লাভজনক হবে কি না। তো আমরা এখন এই সূত্র ধরেই যদি একটি অঙ্ক করি তাহলে আমার বিশ্বাস তোমরা এই সূত্রের আলোকে অঙ্কটি করে বিষয়টি বুঝতে সক্ষম হবে। তো চলো আমরা একটি অঙ্কে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা একটি অঙ্ক লিখেছি, একটি প্রশ্ন লিখেছি। গড় মুনাফার হার নির্ণয় করার জন্য যে তথ্য উপাত্তগুলো প্রয়োজন তা দিয়ে আমরা একটি প্রশ্ন সাজিয়েছি। জনাব রাকিব একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে চান, যার প্রাথমিক বিনিয়োগ হবে 6 লক্ষ টাকা, অর্থাৎ এটা হচ্ছে তার প্রাথমিক বিনিয়োগ, এবং প্রকল্পের মেয়াদ হচ্ছে 3 বছর। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী 3 বছরের বিক্রয় হবে যথাক্রমে 5 লক্ষ টাকা, প্রথম বছর 5 লক্ষ টাকা, দ্বিতীয় বছর 7 লক্ষ টাকা, এবং তৃতীয় বছরে হবে 6 লক্ষ টাকা। এগুলো হচ্ছে প্রত্যাশিত মুনাফা। আমি আগেই বলেছি যে মূলধন বাজেটিং হচ্ছে সম্পূর্ণ অনুমান নির্ভর তথ্য। অনুমান নির্ভর তথ্যের উপরে ভিত্তি করে আমরা একটি মূল্যায়ন করে থাকি। চলতি খরচ বিক্রয়ের 40%, স্থায়ী ব্যয় হবে 50,000 টাকা, এবং কর হার 30%। আমার প্রশ্ন হচ্ছে এই তথ্যপত্রগুলোর আলোকে গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে তোমাকে আগে নিট মুনাফাটা বের করা প্রয়োজন, কারণ আমরা ইতিপূর্বে কিন্তু সূত্রটাতে দেখেছি। সূত্র হচ্ছে গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ। তাহলে স্পষ্ট করে কিন্তু নিট মুনাফার পরিমাণ দেওয়া নাই। কি দেওয়া আছে? বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। আমরা জানি বিক্রয় থেকে সকল প্রকার খরচ বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। তাহলে বিক্রয়ের সাথে খরচগুলো জড়িত কি কি? বিক্রয় থেকে চলতি খরচ বাদ দিতে হবে, বিক্রয় থেকে স্থায়ী ব্যয় বাদ দিতে হবে, বিক্রয় থেকে অবচয় বাদ দিতে হবে। যদি বিক্রয় থেকে, আমি আবার বলছি, বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ এবং অবচয় বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমরা করযোগ্য মুনাফা, অর্থাৎ এই টাকার উপরে সরকারকে কর দিতে হবে। করযোগ্য মুনাফা থেকে কর হার বা করের পরিমাণ বিয়োগ করলে আমরা পাবো নিট মুনাফা। এই নিট মুনাফাকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব গড় নিট মুনাফা। এবং এই যে বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ 6 লক্ষ টাকা, এই 6 লক্ষ টাকাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো গড় বিনিয়োগ। তাহলে আমি আশা করছি তোমরা অতি সহজেই বিষয়টি বুঝতে পেরেছ। আমরা একটু অঙ্কে যাই, সমাধানের চেষ্টা করি, তোমাদের মনে পড়ে যাবে। দেখো, আমি একটা ছক করেছি প্রথমে সমাধানের জন্য। নিট মুনাফা নির্ণয় সারণী। আমাকে আগে নিট মুনাফাটা বের করে নিতে হবে। বিক্রয়, প্রশ্নের তথ্য অনুযায়ী 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। তোমরা ইচ্ছা করলে এখানে পরিমাণ টাকা ব্র্যাকেটে লক্ষ করে নিতে পারো। তাহলে যদি আমরা লক্ষ টাকায় লিখি তখন শুধু 5 লিখবো, শুধু 7 লিখবো, শুধু 6 লিখবো।
আমাদের যেহেতু এখানে সংখ্যাটা কম সেজন্য আমরা পূর্ণ সংখ্যাটা লিখে দিয়েছি 5 লক্ষ, 7 লক্ষ, 6 লক্ষ। আমরা বলছিলাম বিক্রয় থেকে সকল প্রকার খরচ বাদ দিতে হবে। চলতি খরচ, যে বছরে যে পরিমাণ বিক্রয় হয়েছে সেই বিক্রয়ের 40%। 5 লক্ষ টাকা 40% 2 লক্ষ টাকা, 7 লক্ষ টাকার 40% 2,80,000 টাকা, 6 লক্ষ টাকার 40% তোমরা ক্যালকুলেটর ধরে এগুলো অবশ্যই হিসাব করে নিবে 2,40,000 টাকা। বাদ মানে হচ্ছে ব্রেকেট দিলেই বাদ বুঝে নেওয়া হয়। এরপরে হচ্ছে বাদ স্থায়ী খরচ। স্থায়ী খরচ কোনো বছরই পরিবর্তন হবে না। স্থায়ী খরচ প্রত্যেক বছরই নির্দিষ্ট করে দেওয়া থাকবে 50,000, 50,000, 50,000। আমি এখানে একটা জিনিস লিখেছি বাদ অবচয়। প্রশ্নের মধ্যে কোনো অবচয় দেওয়া ছিল না। আমরা জানি একটি প্রকল্পের জন্য, যে প্রকল্পের জন্য অর্থ বিনিয়োগ করা হয় সেই প্রকল্পের জন্য কোনো মেশিন বা কোনো কলকবজা বা কোনো যন্ত্রপাতি ক্রয় করা হয়। তাহলে ওই প্রকল্পটি নির্দিষ্ট প্রকল্প হলে তাহলে ওই প্রকল্প থেকে যে বিক্রয়টা হবে, ওই প্রকল্পের মেশিন বাবদ যে খরচ হবে সেই খরচটা বছরের সংখ্যা দিয়ে ভাগ করে আমাদের মেয়াদ শেষ করে দিতে হবে। তাহলে আমাদের প্রকল্পের মেয়াদ ছিল কত? 3 বছর। বিনিয়োগের পরিমাণ ছিল 6 লক্ষ টাকা। তাহলে প্রতি বছর এই মেশিন বা এই প্রকল্প থেকে ব্যয় হবে আমার 2 লক্ষ টাকা। এজন্য আমরা দেখো লিখেছি বাদ অবচয় 6 লক্ষ বিয়োগ 3 লক্ষ থাকবে। আমরা ভাগ করলে পাবো 2 লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ। প্রতি বছরের জন্য সমান হবে। এখন আমরা কি করব? বিক্রয় থেকে খরচের পরিমাণগুলো বাদ দিব। বাদ দিয়ে তোমরা ক্যালকুলেটর নিয়ে অবশ্যই এগুলো হিসাব করবে। 50,000, 1,70,000 এবং 1,10,000 টাকা। এটাকে বলি আমরা করযোগ্য মুনাফা, অর্থাৎ এই মুনাফার উপরে আমাকে কর দিতে হবে। বাদ কর, কর প্রশ্নে দেওয়া আছে 30%। তাহলে মুনাফার উপর যার যার বছরের মুনাফার উপর আমরা 30% কর বের করে দেখো 50,000 টাকার উপরে 15,000 টাকা, 1,70,000 টাকার উপরে 30% 51,000 টাকা, 1,10,000 টাকার উপরে 30% হচ্ছে 33,000 টাকা। বিয়োগ করলে আমরা পাবো নিট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সহজেই বুঝতে পারছো যে নিট মুনাফা যদি আমরা পেয়ে যাই তাহলে গড় নিট মুনাফা বের করা আমাদের অনেকটাই সহজ। কিভাবে বের করব? নিট মুনাফা, মুনাফার পরিমাণ দেওয়া আছে এবং বছরের সংখ্যা হচ্ছে 3। তাহলে নিট মুনাফাকে 3 দিয়ে ভাগ করব। 35,000, 1,19,000, 77,000 যোগ করলে 2,31,000, 3 দিয়ে ভাগ করলে 77,000 টাকা। অর্থাৎ গড় নিট মুনাফা হচ্ছে 77,000 টাকা। এবারে আসি আমরা আমাদের গড় নিট মুনাফা পেয়ে গেছি। সূত্র কি ছিল? গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ। তাহলে আমার গড় বিনিয়োগটা প্রয়োজন। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ ভাগ 2। আমাদের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ছিল 6 লক্ষ টাকা। তাহলে এই 6 লক্ষ টাকা ভাগ 2 কত পাবো? 3 লক্ষ টাকা। আমাদের সূত্র বা গড় মুনাফার হার নির্ণয়ের জন্য যে তথ্য উপাত্তগুলো প্রয়োজন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। কি ছিল সূত্রটা? গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ। তো গড় নিট মুনাফা আমরা পেয়ে গেছি 77,000 টাকা, গড় বিনিয়োগ পেয়ে গেছি 3 লক্ষ টাকা। শতকরা প্রকাশ করার জন্য গুণন 100। 77,000 কে 3 লক্ষ দিয়ে ভাগ করলে আমরা ক্যালকুলেটর দিয়ে তুমি হিসাব করো 25.67%। অর্থাৎ গড় মুনাফার হার হবে 25.67%। তাহলে এইভাবেই আমাদের গড় মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তো আমরা এখন জানলাম 25.67%। প্রশ্ন আসতেই পারে যে এখন এই প্রকল্পটি লাভজনক কিনা, আমি এই প্রকল্পটি গ্রহণ করব কিনা। সেই প্রকল্পটি, কোন প্রকল্পটি আমি গ্রহণ করব সেটা নির্ভর করে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর। সেই সিদ্ধান্তগুলো অনেক সময় দেখা যায় যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনেক সময় বিকল্প কতগুলো প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পগুলো এরকম সম্ভাব্য মুনাফার হার নির্ণয় করে থাকে এবং প্রতিষ্ঠান কর্তৃক সর্বনিম্ন একটি মুনাফার হার তারা নির্ধারণ করে দেয়। যদি প্রতিষ্ঠান কর্তৃক সর্বনিম্ন মুনাফার হার থেকে যে প্রকল্পের গড় মুনাফার হার বেশি হবে
সেই প্রকল্পটি ধরে নেওয়া হয় লাভজনক হবে। আমি মনে করি একটি প্রতিষ্ঠানের সর্বনিম্ন মুনাফার হার হতে হবে 20%। এটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে প্রকল্প থেকে কমপক্ষে 20% মুনাফার হার আসবে আমরা সেই প্রকল্পটি গ্রহণ করব। তো এখানে বিকল্প যদি কতগুলো প্রকল্প থাকে সেই প্রকল্প থেকে যদি আমরা এই প্রকল্পটা ধরে নিই, এখানে গড় মুনাফার হার কত হবে দেওয়া আছে 25.67%। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তখন যে এই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। এছাড়াও বিকল্প কিছু সিদ্ধান্ত থাকে। অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণের ক্ষেত্রে এই প্রস্তাবগুলো, এই গড় মুনাফার হারগুলো পর্যালোচনা করা হয়। যদি ঋণ গ্রহণের অবশ্যই আমরা জানি একটি সুদ দিতে হয়, সেই সুদের যে হার দেওয়া থাকে সেই হারের চাইতে যদি গড় মুনাফার হার প্রতিষ্ঠানের বেশি থাকে তাহলে অনেক সময় প্রকল্পটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। আর যদি ঋণের হার বা ঋণের সুদের হার যদি গড় মুনাফার হারের চাইতে বেশি হয়ে যায় তখন প্রকল্পটি গ্রহণ না করে প্রকল্পটি কি করা হয় বাতিল বলে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বিষয়টি সহজেই বুঝতে পেরেছ। তো আমরা এই পদ্ধতিটাকে অনেকটা সহজ পদ্ধতি মনে করে থাকি। কেন মনে করে থাকি? যে আর্থিক প্রতিবেদন থেকে সহজেই এই পদ্ধতির জন্য যে তথ্য এবং উপাত্তগুলো প্রয়োজন সেই তথ্য এবং উপাত্তগুলো আমরা পেয়ে যাই। এর কিছু ব্যতিক্রমও রয়েছে। অনেক সময় এই গড় মুনাফার হার বর্তমান মূল্যকে তারা সমানভাবে দেখে থাকে, অর্থাৎ বর্তমান মূল্যে সবসময় বিবেচনা করে থাকে। বর্তমান মূল্যে বিবেচনা করলে অনেক সময় এই সিদ্ধান্তটি অনেক ক্ষেত্রে কার্যকর হয় না, কারণ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কখনোই এক হতে পারে না। যেমন আজকে 100 টাকা আগামী 5 বছরে 100 টাকার সমান হবে না, অবশ্যই 100 টাকার চাইতে বেশি হবে। কিন্তু এই গড় মুনাফার হার পদ্ধতিতে বর্তমান মূল্যকে বিবেচনা করা হয়, ভবিষ্যৎ মূল্যকে বিবেচনা করা হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি গড় মুনাফার হার বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এবং এভাবে তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তোমরা বাসায় এই ভিডিওটি দেখার পর অবশ্যই এই অঙ্কটি নিজ দায়িত্বে করে নেবে এবং এর আলোকে আমি ছোট্ট একটি বাড়ির কাজ দিচ্ছি। প্রশ্ন এটাই থাকবে, শুধু আমি তথ্য উপাত্তগুলো চেঞ্জ করে দেব। একটু তোমরা ভিডিওটি দেখার সময় বাড়ির কাজটি মনোযোগ সহকারে দেখবে এবং আমি এখান থেকে কিছু তথ্য উপাত্ত চেঞ্জ করে দিচ্ছি। প্রাথমিক বিনিয়োগ হবে 10 লক্ষ টাকা, প্রকল্পের মেয়াদ 3 বছর, আগামী 3 বছরে বিক্রয়ের পরিমাণ থাকবে 7 লক্ষ টাকা, যথাক্রমে 9 লক্ষ টাকা এবং 6 লক্ষ টাকা। চলতি খরচ বিক্রয়ের ধরে নাও 30%, স্থায়ী ব্যয় 1 লক্ষ টাকা এবং কর হার 30%। আমি আবার একটু বলে দিচ্ছি, দেখো, জনাব রাকিব একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে চান যার প্রাথমিক বিনিয়োগ হবে 10 লক্ষ টাকা এবং প্রকল্পের মেয়াদ 3 বছর। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী 3 বছরের বিক্রয় হবে যথাক্রমে 7 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা এবং 6 লক্ষ টাকা। চলতি খরচ বিক্রয়ের 30%, স্থায়ী ব্যয় হবে 1 লক্ষ টাকা এবং কর হার 30%। গড় মুনাফার হার নির্ণয় করো। এখানেও কিন্তু তোমাদের অবচয়ের বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর কথা না বাড়িয়ে এইটুকুই বাড়ির কাজ দিচ্ছি তোমাদের এবং এই বাড়ির কাজ শুরু করে তোমরা আগের মতোই আগামী 2 দিনের মধ্যে আমাদের বাংলাদেশ ব্যাংক স্কুলের ফেসবুক পেজে তোমরা অবশ্যই পাঠিয়ে দেবে। আমরা কিন্তু কাউন্ট করছি, তোমরা অনেকেই এখনো এই কাজগুলো জমা দিচ্ছ না। হিসাব বিজ্ঞান, ফিন্যান্স বিষয় ছাড়াও তোমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হচ্ছে অঙ্ক, ইংরেজি, এগুলোর কাজে তোমাদের আগ্রহ কম। আমরা আশা করছি যে বাকি যে সময়গুলো থাকবে সেই সময়গুলোতে তোমরা প্রত্যেকটি বিষয়ে অনলাইন ক্লাসের বাড়ির কাজগুলো যত দ্রুত সম্ভব জমা দেবে এবং নিজেরা অবশ্যই চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।